আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্র। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান। গণহত্যার বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন, পাড়া মহল্লা সর্বত্রই প্রতিবাদের ঝড়। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার মোটিভ যারা পুড়িয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী, বললেন সংস্কৃতি উপদেষ্টা। শাহবাগ থানায় মামলা, তদন্ত কমিটি গঠন। এবং পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে, মন্তব্য বিশ্লেষকদের। বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। কয়েক লাখ মানুষের এই গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিন ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। বিশাল এ জমায়েত থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গণহত্যার বিচার এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ক্যামেরায় ছিলেন ইহসানুল গনি স্বজন, ইমদাদুল হক ও হাসিবুল স্ট্যালিন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যখন নিশ্চুপ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, তখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন। গাজার হাজার হাজার শহীদ ও নারী শিশুদের জন্য হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে বাংলার মুসলমান ও শান্তিপ্রিয় মানুষের। ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দেশের ইতিহাসের অন্যতম এই গণজমায়েত। স্পষ্ট বার্তা আসে, গাজা উইল বি ফ্রি। اليوم نحن نشاهد في فلسطين أن إسرائيل تهجم في هذه الأيام وفي الأيام القادمة على الإسرائيليين المظلومين منذ 70 عاما أو أكثر من ذلك। যে জমায়েতের শুরু হয় সকাল থেকেই, দুপুর না হতেই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজমায়েত ছড়িয়ে পড়ে রমনা পার্ক, প্রেস ক্লাব পল্টন, শাহবাগ বাংলা মোটর সহ পুরো ঢাকা শহরে। রাজপথ থেকেই ফিলিস্তিনিদের জন্য সংহতি জানিয়েছেন কয়েক লাখ মানুষ। দুপুর হতেই একে একে ছুটে আসেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, বিএনপির সালাউদ্দিন আহমদ, জামাতে ইসলামের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? জাতিসংঘ জবাব চায়।
গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। বিকেলে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে, সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। সবশেষে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন সবাই। এই সোহরাওয়ার্দী উদ্যানের লাখ লাখ মানুষের জমায়েত থেকে স্পষ্ট করে বার্তা দিচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা, ইসরায়েলের যে বর্বরতা, নিষ্ঠুরতা, এসব আর সহ্য করা হবে না। গোটা বিশ্বের 57টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সহ যারা মানবিক, যাদের মধ্যে শান্তিপ্রিয় মনোভাব রয়েছে, তারা আর কেউ সহ্য করবে না। দেশে কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে এমন জমায়েত হচ্ছে, আওয়াজ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে। সবাই স্পষ্টভাবে বলছেন ইনশাআল্লাহ শান্তি আসবেই, ইসলামের বিজয় হবে এই জমায়েতে, এই আওয়াজে। আব্দিন সজীব, এটিএন বাংলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজধানী ঢাকা যেন আজ হয়ে উঠেছে ফিলিস্তিনের প্রতিচ্ছবি। ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দিনভর সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে সকলের কণ্ঠে এক সুর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। মার্চ ফর গাজায় এসে তারা বলছেন সুযোগ পেলে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা আর বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে বাংলাদেশ। 56,000 বর্গমাইলের প্রতিটি মানুষ যেন কাঁদে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। তাই তো যেভাবে পেরেছেন ছুটে এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকাগুলো পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসে মানুষ। মিছিলগুলো শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, মৎস্য ভবন দিয়ে উদ্যানে এসে মিলিত হয়। যারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন করে তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ একটি ঘোষণা হচ্ছে, বাংলাদেশ আর কখনো তাদের পাশে থাকবে না। আমাদের যে মুসলিম ভাই বোনদেরকে মারা হচ্ছে, হইতে পারে এর থেকে আমাদের থেকে অনেক দূরে, কিন্তু ওই রক্তক্ষরণ আমাদের হৃদয় হচ্ছে। বাংলাদেশ বিশ্ব সহ আমরা রাস্তায় নেমে দেখাই যে আমরা পারি। গাজা যে গণহত্যা চলতেছে, এই গণহত্যাটাকে আমরা সবাই যেন একসাথে প্রতিহত করতে পারি। ছোট ছোট বাচ্চা সবাইকে মারছে, তার জন্য এইখানে আসলাম। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে অভিনব কায়দায় প্রতিবাদ জানান কেউ কেউ। সকলের দাবি এক, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। পারলে ইসরায়েলের প্রতি এক সমুদ্র ঘৃণা নিয়ে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চান দেশের তরুণরা। এই সেই আমরা এই নিয়ে প্রস্তুতি রয়েছি। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের হয়ে ইনশাআল্লাহ যুদ্ধ করব। আমি যদি পারতাম তাহলে আমি ওইখানে যাইতাম, আমি তো পারতাছি না, এ হাত নিয়ে যেতাম, মরল তো শান্তি পাইতাম। বেলে না, মুসলমান ভাইদের জন্য মরছি। আমি একজন নার্স, তাদের সেবার যে চিকিৎসার যে প্রয়োজন সেটা হচ্ছে আমি তীব্রভাবে চাই যে তাদের দেশে গিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা পসিবল হচ্ছে না এখন। যা I urge to every Muslim to boycott every product of Israel and US also. এ সময় এই আয়োজনের উদ্যোক্তা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান সবাই। সকলের প্রত্যাশা, এভাবেই একসাথে থাকলে কখনো পথ হারাবে না বাংলাদেশ। এই দেশে যত মতই থাকুক না কেন, ফিলিস্তিন ইস্যুতে আমরা যে সবাই এক, তারই যেন প্রমাণ মিলল আজ।
তাই তো সবার সাথে এক সুরে বলতে হয়, প্রিয় ফিলিস্তিন, তোমার মুক্তির অপেক্ষায় গোটা দেশ। রক্ত দিয়ে না হলেও চোখের পানি দিয়ে রবের দরবারে দোয়া করছেন এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ। প্রিয় ফিলিস্তিন, তুমি হবেই স্বাধীন ইনশাআল্লাহ। ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই তাগিদ দেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ডক্টর ইউনূসকে অবহিত করেন কমিশনের সদস্যরা। তারা জানান, শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। এ সময় ডক্টর ইউনূস আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির মোটিভ যারা পুড়িয়ে দিয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী। জুলাই গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করে তারা এসব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিকে সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, একটি ছেলে চারুকলার 3 নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করে আগুন দিয়ে একই পথে ছবির হাটের দিকে পালিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিজান শাহজাহানের রিপোর্ট। চারুকলায় আগুনে পুড়ে গেছে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রধান মোটিভ ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি। এই সময় আংশিক পুড়ে গেছে শান্তির প্রতীক পায়রার প্রতিকৃতিও। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মূল আকর্ষণ 20 ফুট উঁচু শেখ হাসিনার মুখাকৃতি। বাঁশ ও বেত দিয়ে মাসব্যাপী কাজ করে এটিকে তৈরি করে চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। শুধুমাত্র 2টি মুখাকৃতি পুড়ে যাওয়াকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। এদিকে সিলেটের সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, বৈশাখের অনুষ্ঠান আয়োজনে কোনো শঙ্কা নেই। ফ্যাসিবাদীদের যে কোনো তৎপরতা রুখে দিতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এর আগে চারুকলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে। সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিকে উপলক্ষ করে এই সময়ে উৎসবের আমেজ বিরাজ করে চারুকলায়, কিন্তু এবার অনাকাঙ্ক্ষিত নাশকতার খবরে কিছুটা ভাটা পড়ল সেই উৎসবে। শিক্ষার্থীরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে যারা এই ধরনের নাশকতা ঘটিয়েছে তাদের শনাক্ত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এ ধরনের নাশকতার দুঃসাহস কেউ আর না দেখায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীর রাওয়াতে এক সেমিনারে বক্তারা এজন্য ষড়যন্ত্রকারীরা নতুন করে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। বিগত সরকার ও কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা জনগণের কাছে বাহিনীকে চরমভাবে বিতর্কিত করেছে মন্তব্য করে সশস্ত্র বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাব করেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। আমরা দেখতে পাচ্ছি হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা তারা চায় না। তারা এই দেশকে শোষণ এবং শাসন করতে চায়। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নাই। প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন ভারতে পাঠানো না হয়, এটার জন্য সেনা প্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করব। এ সময় সশস্ত্র বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতি মুক্ত করতে দ্রুত সংস্কার কমিশন গঠনের দাবি জানান বক্তারা। সশস্ত্র বাহিনীর ভূমিকাকে কিভাবে আরো গঠনমূলক করা যায়, কিভাবে জনসম্পৃক্ত করা যায়, ইতিবাচক করা যায়, সেদিকে আমাদের এখন মনোনিবেশ করা প্রয়োজন। এই টোটাল ডাইমেনশনটাকে রিয়ালাইজ করার জন্য, এটাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের অবিলম্বে একটি সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন করা অত্যন্ত জরুরি। এছাড়াও সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না বাংলাদেশের জাসদ। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জাসদ নেতারা জানান, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠক আগামী মাসের মাঝামাঝি শেষ হবে। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতেই রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের করা ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত জানিয়েছেন দলগুলো। তাদের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কর্মকৌশল প্রণয়নের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি এই বিষয়ে সকলেই একমত। ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে হওয়া সংলাপের কথা উল্লেখ করে আলোচনা অব্যাহত রাখার কথা জানান তিনি। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংস্কার, রাষ্ট্র সংস্কার করা জরুরি এবং এই রাষ্ট্র সংস্কারের বক্তব্য আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণ। এই প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সংস্কারের পথ নির্ধারণ করা, কিভাবে কোন কোন বিষয়কে আমরা গুরুত্ব দেব, কিভাবে অগ্রসর হব। সংলাপ শেষে জাসদ নেতারা জানান, কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একমত তারা। তবে সংবিধানের 4টি মূলনীতি, নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে কিছু ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে তাদের। একতরফাভাবে 4টি রাষ্ট্রীয় মূলনীতিকে বাতিল করার কথা বলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই তারা যদি সংবিধান থেকে ধর্মভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি তারা এখান থেকে সুপারিশ করে, এগুলো পরিষ্কার করে একটা সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান, সেকুলার সংবিধান, তো সেক্ষেত্রে একটা সমাধানে আসতে পারে। বিকালে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয়। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। কিছু লোক নির্বাচনকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসরদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, দ্রুত দুর্নীতিবাজ লুটেরাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। দেশকে সঠিক পথে আনতে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন জয়নুল আবদিন। সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক আওয়ামী এমপি মোর্শেদ আলমের সম্পদের হিসাব জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। কিছু লোক একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে,
আরেকদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে গণভোট, আগে স্থানীয় সরকারের নির্বাচন। এসব তালবানা করে হাসিনার ফ্যাসিস্টকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে তার এই ইঙ্গিত বহন করছে জনগণ বলা শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ এবং অবকাঠামোগত সংকট নিরসন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বান্দরবানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের স্থান ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা জানান, দেশের আদালতগুলোতে বিচারক ও অবকাঠামোগত সংকট থাকায় বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন। এসব দিক বিবেচনা করে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশন আইন ও পারিবারিক আদালতের বিষয়গুলো পর্যালোচনা করার কথাও জানান তিনি। এর আগে বান্দরবান জজ আদালত ভবন ও এজলাস পরিদর্শন এবং আইনজীবীদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বললে শুরু করবে এটা সিদ্ধান্ত নাকি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায়, সালিশে ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলকভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আপনার মানে আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কাজে লাগানো যায় আরো বেশি করে, সেগুলি চিন্তা করে দেখছে। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা প্রাথমিক চিন্তা। ওয়াসার পানি নিরাপদ বলে দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তারা। ওয়াসা জোন 6-এর নির্বাহী প্রকৌশলী ইমরানুল ইসলাম জানান, সম্প্রতি গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে দেখা যায় ওয়াসার পানিতে নয় বরং বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করায় সেখানে জন্ম নিয়েছে পোকামাকড়। জানান, ট্যাঙ্ক পরিষ্কারের পর এখন বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রায় 4 লাখ সংযোগের মাধ্যমে 2 কোটিরও বেশি মানুষকে পানি সরবরাহ করে আসছে ঢাকা ওয়াসা। সম্প্রতি ওয়াসার পানিতে পোকা পাওয়া যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে ঢাকা ওয়াসার একটি দল। অভিযোগকারীদের বাসায় গিয়ে দেখা যায় পোকামাকড় ওয়াসার পানিতে নয়, রয়েছে ভবনের অপরিষ্কার ট্যাঙ্কে। দীর্ঘদিন ধরে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করায় জন্ম নিয়েছে পোকা। বিষয়টি স্বীকারও করেন সেই গ্রাহকরা। এই এলাকাতে আমাদের একটা ছোট্ট একটা প্রবলেম আছে, এটা আসলে আমরা কেউ স্বীকার করি না। সেটা হচ্ছে আমরা আসলে বাড়িঘর পরিষ্কার করতে চাই না বা ট্যাঙ্কিও পরিষ্কার করতে চাই না। তো ট্যাঙ্কি পরিষ্কার করলে পরে অনেকখানি কমে আসে। এলাকায় সবারই আর কি বাসায় পোকাটা, তবে আপনার ট্যাঙ্কি ওয়াশ করার পরে আর পোকাটা আসতেছে না। রিজার্ভ ট্যাঙ্কি ছিল নিচে এবং উপরে 2টা ট্যাঙ্কি, সেটা ওয়াশ করার পরে এখন আমরা পোকাটা পাচ্ছি না আর কি। লাইনে পানিতে সমস্যা নাই, এখন পানিতে পোকা পাই না। আমি পানি একদম পরিষ্কার দেখতে আসি, ব্যবহার করতে আসি। সরবরাহ করা পানি WHO এর গাইডলাইন অনুযায়ী ল্যাবরেটরিতে পরীক্ষা করে তা সরবরাহ নেটওয়ার্কে দেয়া হয়, যেখানে কোনো ধরনের জীবাণু বা পোকামাকড় থাকার সুযোগ নেই বলে জানায় ওয়াসা কর্তৃপক্ষ। সমস্যাটা হয় গ্রাহক কেন্দ্রে আসলে গ্রাহকরা যথাযথভাবে তাদের রিজার্ভার, তাদের নেটওয়ার্ক সহ, বাসার যে নেটওয়ার্ক সহ রিজার্ভার পরিষ্কার যথাযথভাবে করলে এই সমস্যাটা কোনোভাবেই থাকার কোনো সুযোগ নাই। ক্লোরিনেশনের যে একটা স্মেল আসে পানিটাকে মানে বিশুদ্ধকরণের জন্য বা লাইনে যে ক্লোরিন দিতে হয় সেই একটা স্মেল আসে, সেটাকে তারা বলতেছে একটা গন্ধ আসে। প্রতিটি বাড়িতে পানি সংরক্ষণ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বানও জানায় ঢাকা ওয়াসা। এখন গ্রাহকদের উচিত ওভারহেড ট্যাঙ্কিতে যখন কেমিক্যালগুলো দেয় জীবাণুনাশক, ওই কেমিক্যালটা প্রত্যেকটা বাসার ট্যাপ দিয়ে কেমিক্যালটা পাস করানোর জন্য। তাহলে ভিতরে যদি কোনো লাভা বা কোনো ডিম বা কোনো পোকা থাকে এগুলোও কিন্তু নষ্ট হবে। না হলে হবে কি, আমি ট্যাঙ্কি 2টা পরিষ্কার করলাম, এরপর আমি বিশুদ্ধ পানি যতই দেই, ওই নেটওয়ার্কের ভিতরে যদি কোনো পোকা থাকে ওইটার সাথে যখন আবার সংস্পর্শে আসবে ওইখান থেকে আবার পোকা তৈরি হবে। পানি সংক্রান্ত যে কোনো অভিযোগে ওয়াসার কল সেন্টার 16162 নম্বরে কল করলে সব ধরনের সমস্যা সমাধান করা হয় বলেও জানায় কর্তৃপক্ষ। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি দানের সিন্দুক থেকে এবার পাওয়া গেছে 9,17,80,687 টাকা। 4 মাস 12 দিন পর দানবাক্স খুলে মসজিদের জন্য এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের সিন্দুকগুলো খোলা হয়। মেলে 28 বস্তা টাকা। এরপর শুরু হয় গণনার কাজ। দান সিন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। গণনায় পাগলা মসজিদ
মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ৩২১ জন ছাত্র শিক্ষক এবং রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা কর্মচারী সহ মোট ৪০১ জন অংশ নেন। নিরাপত্তা দেয় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এর আগে গত ৩০ নভেম্বর মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৮,২১,৩৪,০০০ টাকা। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মৌলভীবাজারের সব তফসিলি ব্যাংক নিয়ে অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক রূপরতন পাইন। বিশেষ অতিথি ছিলেন একই ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসিন এবং মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। এ সময় জেলার সব তফসিলি ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশক্রমে লিড ব্যাংক হিসেবে কনফারেন্সটির আয়োজন করে যমুনা ব্যাংক পিএলসি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কাঁচামাল থেকে উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা চায় বাংলাদেশ। রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক থেকে উত্তরণে সরকারের কৌশলগত আলোচনা ও পলিসি পরিবর্তনের দাবি জানান বক্তারা। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশের রপ্তানির উপর মার্কিন শুল্ক আরোপ ও তার উত্তরণের পথ নিয়ে আলোচনা করতেই এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। আলোচনায় অংশ নেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI, পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনায় দীর্ঘমেয়াদে সংকট কাটাতে বাজার ভিত্তিক সমাধান ও সরকারের নীতি পরিবর্তনের দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। ডেফিনেটলি আপনি যদি ইউএস টেরিফের বিষয় আসেন, অবশ্যই ডিপ্লোম্যাটিক চ্যানেলে সবচেয়ে বড় কাজটা করতে হবে। ইট ইজ নট অনলি ট্রেড ইস্যু। সেটা হচ্ছে যে ইউএসএ গভর্নমেন্ট যেভাবে তারা সব আইটেমের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে, এটা না করে if they could divide these products into 3 category, আমরা ইম্পোর্ট কত বেশি করতে পারি সেটার উপরই কিন্তু ওদের অ্যাট্রাকশন হয়তো বেশি হবে। এ সময় নতুন করে মার্কিন শুল্কের নেতিবাচক দিক তুলে ধরেন BTMA সভাপতি। দাবি জানান মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে অস্ট্রেলিয়ার মতো শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার। আমরা যদি কনভিন্স করতে পারি যে আমেরিকান কটন দিয়ে তৈরি করা পোশাক তুমি আমাকে প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, এটা যে অবাস্তব তা না, অস্ট্রেলিয়া অলরেডি আমাদেরকে দিয়েছে। দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সুবিধা নিতে সরকারের নীতি ও কৌশলগত সহায়তার দাবি জানান ব্যবসায়ী নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিদেশি ওমরা যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে বিদেশি ওমরা যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সময় শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে আগামী 29 এপ্রিলের মধ্যে সব উমরা যাত্রীদের দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করলে এটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে উমরা যাত্রীদের জরিমানা, কারাদণ্ড ও বহিষ্কারের মুখে পড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। বসুন্ধরা কিংসকে 2-1 গোলে পরাজিত করে প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্টের শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এতে 8 ম্যাচ বাকি থাকতে প্রথমবারের মতো পেশাদার লিগে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সাদা কালো শিবির। খেলার 18 মিনিটে বসুন্ধরার খেলোয়াড়দের ভুল বোঝাবুঝির সুযোগে দলকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তবে 25 মিনিটে বসুন্ধরার রাকিব গোল করে ব্যবধান 1-1-এ নামিয়ে আনেন। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষের 5 মিনিট আগে সুলেমান দিয়াবাতে আরও এক গোল করলে
গোলে মোহামেডানের জয় নিশ্চিত হয়। এতে টানা 2 মৌসুম কিংস অ্যারেনায় বসুন্ধরাকে হারল কোচ আলফাজ আহমেদের শিষ্যরা। সেই সঙ্গে 11 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে শীর্ষে রইল তারা। আর সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ 26 পয়েন্ট। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্র। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান। গণহত্যার বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন, পাড়া মহল্লা সর্বত্রই প্রতিবাদে ঝড়। দল মত নির্বিশেষে এক কাতারে সবাই। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার মোটিভ যারা পুড়িয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী, বললেন সংস্কৃতি উপদেষ্টা। শাহবাগ থানায় মামলা, তদন্ত কমিটি গঠন। এবং পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে, মন্তব্য বিশ্লেষকদের। বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।